আসসালামু আলাইকুম, আমি মাসহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের 50তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে কিছু কথা না বললেই নয়। আমরা যখন এই চ্যানেলটি শুরু করি তখন আসলে আমরা জানতাম না যে আসলে আমরা কত দূর যেতে পারবো বা কতটুকু এগোতে পারবো, আদৌ আমরা চ্যানেলে ঘটনা আপলোড করতে পারবো কিনা। আমাদের লিসেনাররা আমাদের সাথে ছিলেন, তাদের ভরসা বা তাদের যে বিশ্বাস আমাদের উপর ছিল তার উপর ভিত্তি করেই আসলে আমরা গুটি গুটি পায়ে আজকে 50তম এপিসোডে চলে এসেছি। আজকে কিছু মানুষের অবদান আমরা যদি উল্লেখ না করি সেক্ষেত্রে আসলে এটা খুব বড় একটা ভুল হবে বা আমরা বলতে পারি আসলে এটা অন্যায় হবে। সেক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের যে টিম মেম্বাররা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা ধীরে ধীরে 50তম এপিসোডে চলে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে পেজ, গ্রুপ, ভিডিও এডিটিং সব কিছুই দেখে থাকেন আমাদের নিশাদ ভাই। নিশাদ ভাই অসম্ভব সুন্দর কাজ করেন এবং তিনি আছেন বলেই আসলে আমরা এই 50টা এপিসোড আমাদের লিসেনারদের দিতে পেরেছি। তার সাথে আমিও ধন্যবাদ জানাতে চাই জেসি আপুকে, যিনি সেই প্রথম থেকেই আজ পর্যন্ত সার্বিক দায়িত্বে আছেন। তিনি খুব সুন্দরভাবে আমাদের গ্রুপ, পেজ এবং ইউটিউবের বিভিন্ন জিনিসগুলো হ্যান্ডেল করছেন, এজন্য জেসি আপুকেও ধন্যবাদ। এবং সর্বশেষে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের শামীম ভাই। আমরা যখন আমাদের চ্যানেলটি শুরু করি তখন প্রথমে আমিই ঘটনা বলতাম। আমার ইচ্ছা ছিল যে আমার চ্যানেলে আমি শামীম ভাইকে নিয়ে আসব, এবং খুব আনন্দের সহিত আমি লক্ষ্য করলাম আমি যখন শামীম ভাইকে এই অফারটা দিলাম, শামীম ভাই খুব সাদরেই এটা গ্রহণ করলেন। এজন্য শামীম ভাইয়ের কাছে আমি অসংখ্যবার এই বিষয়ে বলেছি যে এই কারণে আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে যোগ্য মনে করেছেন বা আমার চ্যানেলটিকে যোগ্য মনে করেছেন, যেখানে আপনি আপনার সুন্দর সুন্দর ঘটনাগুলো আমাকে বা আমাদের লিসেনারদের শোনাচ্ছেন। আশা করি আমাদের লিসেনাররা যারা আছেন তারা সবসময় আমাদের সাথে থাকবেন, আপনাদের সাহস আমাদের সামনে এগিয়ে চলার পথেও। যাই হোক, 50তম এপিসোড উপলক্ষে আজকে ঘটনা শুরু করবার আগে কিছু কথা বললাম। আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথাগুলো বলা প্রয়োজন ছিল। তাই এখন কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তাকে আপনারা অনেকেই চেনেন, বিশেষ করে যারা আমার ঘটনা শোনেন তারা তার নাম খুব ভালো করেই জানেন। তার নাম হচ্ছে আসিফ মোল্লা ভাই। আসিফ মোল্লা ভাই অনেক দিন পরে তিনি আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন, চমৎকার একটা ঘটনা। আসিফ মোল্লা ভাইয়ের কাছ থেকে আমরা আরও ঘটনা চাই, আরও সুন্দর সুন্দর ঘটনা চাই। এখন শুরু করছি আসিফ মোল্লা ভাইয়ের ঘটনা। আসিফ মোল্লা ভাইয়ের আজকের এই ঘটনাটি একটা হাসপাতালকে কেন্দ্র করে, এবং এই হাসপাতালটি বাংলাদেশে খুবই পরিচিত একটি হাসপাতাল, তাই আমরা সেই হাসপাতালের নামটি উল্লেখ করব না। এই হাসপাতালে যার সাথে এই ঘটনাটি ঘটে তার নাম নাজিম উদ্দিন। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। যেদিনের ঘটনা সেদিন দুপুরবেলা নাজিম উদ্দিন সাহেবের একটা দাওয়াত ছিল তার বোনের বাড়িতে। তিনি একাই সেই বোনের বাড়িতে যান দাওয়াত খাওয়ার জন্য। এটা বলে রাখা ভালো, নাজিম উদ্দিন সাহেবের পরিবারে ছিল তার এক স্ত্রী এবং তার এক 5-6 বছরের কন্যা সন্তান। নাজিম উদ্দিন সাহেব দুপুরবেলা খাওয়া দাওয়া করে তার বোনের বাড়ি থেকে যখন রওনা দেন তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়িতে তার স্ত্রী তখন রান্নার কাজে ব্যস্ত, এবং তার 5-6 বছর বয়সী যে মেয়েটা সে ঘরের ভেতর পড়াশোনা করছিল। এটা বলে রাখা ভালো, নাজিম উদ্দিন সাহেবের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তাই তার ফ্যামিলি সাধারণত কুপিবাতি ইউজ করত। নাজিম উদ্দিন সাহেবের ঘর থেকে তার রান্নাঘরের দূরত্ব ছিল উঠানের আরেক পারে, অর্থাৎ তার ঘর ছিল উঠানের এক পাশে আর রান্নাঘর ছিল আরেক পাশে। নাজিম উদ্দিন সাহেবের স্ত্রী যখন রান্না করছিলেন হঠাৎ করেই তিনি শুনতে পান তার মেয়ের চিৎকার। তিনি যখন রান্নাঘর থেকে বের হওয়ার পর তিনি দেখতে পান তার ঘরে আগুন লেগে গেছে। তিনি দ্রুত তার ঘরের সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু তিনি যে ঘরের ভেতর ঢুকবেন তার কোনো উপায় ছিল না, কারণ ঘরের দরজা সহ সামনের সমস্ত জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর ভেতর থেকে তার মেয়ে তার স্বরে চিৎকার করছিল, বাঁচার আকুতি করছিল।
নাজিমউদ্দিন সাহেবের স্ত্রী কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি এক পর্যায়ে চিৎকার করা শুরু করেন, আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন। নাজিমউদ্দিন সাহেবের চিৎকারে, নাজিমউদ্দিন সাহেবের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে এসে সেই আগুন নেভাবার কাজ করছিল। অনেকক্ষণ চেষ্টা করবার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু লোকজন এটা বুঝতে পারছিল যে ভেতরে যে মেয়েটা চিৎকার করছিল, অর্থাৎ নাজিমউদ্দিন সাহেবের মেয়ে, সে আর চিৎকার করছে না। একটা অজানা আশঙ্কা তাদের ভেতর তৈরি হয়েছিল। তাই আগুন নেভার সাথে সাথে তারা যখন ভেতরে ঢোকে, তারা দেখতে পায় নাজিমউদ্দিন সাহেবের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হয়তো সেই ধোয়ার কারণে বা আতঙ্কে সেই মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এবং মেয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তারা কি করবে বুঝতে পারছিল না। ঠিক সে সময় নাজিমউদ্দিন সাহেব বাসায় আসেন। বাসায় আসবার পর তিনি যখন দেখতে পান ঘরের এই অবস্থা এবং তার সব থেকে প্রিয় তার মেয়ে আগুনে পুড়ে গেছে, তখন তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি দ্রুত তার পাশের বাড়ির এক লোকের ভ্যান নিয়ে রওনা হন সেই হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুতই তিনি তার মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছান এবং সেই হাসপাতালের বার্ন ইউনিটে তার মেয়েকে নিয়ে যান। ডাক্তারেরা সরাসরি সেই মেয়েটাকে তাদের চিকিৎসা দেওয়া শুরু করে এবং বেশ কিছুক্ষণ পর ডাক্তাররা নাজিমউদ্দিন সাহেবকে বলেন যে আপনার মেয়ে ভালো আছে, তার অতটুকু বার্ন হয়নি, অর্থাৎ হয়তো 5 to 10% বার্ন হয়েছে, আপনার মেয়ে বেঁচে যাবে, কিছুদিন এখানে থাকতে হবে, ভর্তি থাকতে হবে, ভয়ের কিছু নেই। নাজিমউদ্দিন সাহেব তার মেয়ের এই কথা শুনে, মেয়ের অবস্থা শুনে আশ্বস্ত হন। নাজিমউদ্দিন সাহেবের সাথে তার স্ত্রীও ছিলেন। তার স্ত্রী এতক্ষণ কান্নাকাটি করছিলেন এবং এক পর্যায়ে যখন তিনি ডাক্তারের কাছ থেকে আশ্বস্ত হন যে তার মেয়ে বেঁচে যাবে এবং তার মেয়ের অতটুকু ওরকম বেশি ক্ষতি হয়নি, তখন তিনি খুব আনন্দিত হয়ে যান। রাত 11টা কি 12টার মতো বাজে। হঠাৎ নাজিমউদ্দিন সাহেব লক্ষ্য করেন তার খিদা লেগেছে। তিনি তার স্ত্রীকে বলেন, তুমি মেয়ের কাছে বসো, আমি নিচে যাই, নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করি এবং তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। যেই কথা সেই কাজ। নাজিমউদ্দিন সাহেব তার স্ত্রী এবং মেয়েকে হাসপাতালে রেখে হাসপাতাল থেকে বের হন কিছু খাওয়ার উদ্দেশ্যে। তিনি বের হয়ে দেখেন একটা দোকান খোলা আছে, সেখান থেকে তিনি রুটি কলা খান। খাওয়ার পর তিনি হাসপাতালের আশেপাশেই পাইচারি করছিলেন। এতক্ষণ যে পরিমাণ টেনশন তার ভেতর ছিল, এখন তার একটু রিল্যাক্স লাগছে। তিনি নিজের মনেই পাইচারি করতে করতে হাসপাতালের পেছনের দিকের অংশে চলে যান। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পান সেখানে একজন সিকিউরিটি গার্ড বসে আছে। তিনি একাই বসে আছে। নাজিমউদ্দিন সাহেব আলাপি লোক। তিনি একটু এগিয়ে যান সেই সিকিউরিটি গার্ডের দিকে। এগিয়ে যাওয়ার পর তিনি সিকিউরিটি গার্ডের সাথে কথা বলা শুরু করেন। সিকিউরিটি গার্ডও তার সাথে আন্তরিকভাবে কথা বলছিল। সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে যে আপনি কেন এসেছেন? তখন নাজিমউদ্দিন সাহেব বলেন যে আমার মেয়ে আজকে একটা বিশাল অ্যাক্সিডেন্ট করেছিল, আগুনে পুড়ে গেছে, তাকে নিয়ে আজকে আসলাম বার্ন ইউনিটে। ডাক্তাররা বলছে ভয়ের কিছু নেই। তখন সিকিউরিটি গার্ড বলে যাক আল্লাহ বাঁচাইছে। এভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের মধ্যে হচ্ছিল। 10 থেকে 15 মিনিট তারা এভাবে কথাবার্তা বলছিল। হঠাৎ করেই সেই সিকিউরিটি গার্ড বলে নাজিমউদ্দিন সাহেবকে যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, একটা রাউন্ড দিয়ে আসি, কিছু কোনো সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। আর আপনি একটু দাঁড়ান এই কারণ হঠাৎ যদি বাইরে থেকে কোনো লোক ঢুকে যায় সেক্ষেত্রে আপনি তাকে প্রোটেক্ট করতে পারবেন। আপনি কি এই 10-15 মিনিট সময় আমাকে দিবেন? তখন নাজিমউদ্দিন সাহেব বলেন অবশ্যই আপনি যান, সমস্যা নেই, আমি এখানে দাঁড়ালাম। এই কথা বলে সেই সিকিউরিটি গার্ড হাসপাতালের পেছন দিকের একটু অন্ধকার মতো জায়গা ছিল, সেখান দিয়ে হেঁটে চলে যায়। নাজিমউদ্দিন সাহেব একাই সেই জায়গায় দাঁড়িয়েছিলেন এবং বিভিন্ন জিনিস চিন্তা করছিলেন। সব কিছু মিলিয়ে এভাবে ধীরে ধীরে প্রায় 20-25 মিনিট সময় চলে যায়, কিন্তু সেই সিকিউরিটি গার্ড আর ফিরে আসে না। নাজিমউদ্দিন সাহেব একটু অধৈর্য হয়ে পড়েছিলেন, কারণ তার মেয়ে অসুস্থ, সেখানে তার স্ত্রী আছে। হঠাৎ যদি কোনো কিছু লেগে যায় বা কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে তো আসলে তারা কিছু করতে পারবে না, তাকেই যেতে হবে। তাই তিনি আরও 10 মিনিট সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলেন সেই সিকিউরিটি গার্ডের জন্য, কিন্তু সিকিউরিটি গার্ডের ফেরার কোনো নাম নেই। তাই নাজিমউদ্দিন সাহেব ঠিক করলেন তিনি সিকিউরিটি গার্ড যেই পথে গিয়েছে সেই পথে গিয়ে সিকিউরিটি গার্ডকে খোঁজ করবেন। খোঁজ করে বলবেন যে আমার মেয়ে যেহেতু অসুস্থ,
তাই আমাকে এখন চলে যেতে হবে। তাই নাজিমউদ্দিন সাহেব সেই সিকিউরিটি গার্ড যে রাস্তা দিয়ে গিয়েছিল, অন্ধকার যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তা ধরে এগুতে থাকেন সেই সিকিউরিটি গার্ডকে খোঁজ করবার জন্য। বেশ কিছুক্ষণ আগাবার পর তিনি দেখতে পান একটু অন্ধকারের মতো জায়গা, এবং সেখানে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে এবং কিছু ঘর সারি সারি, দুই পাশে সারি সারি করা কিছু ঘর আছে। তিনি ধীরে ধীরে সেই ঘরগুলোর পাশ দিয়ে হেঁটে যান সিকিউরিটি গার্ডকে খোঁজার উদ্দেশ্যে। তিনি যখন সেই ঘরগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই একটা শব্দ তার কানে আসে। শব্দটা হচ্ছে কেউ যদি কিছু খায় এবং একটু গোগ্রসে খায়, মানে হন্তদন্ত হয়ে কোনো কিছু খায়, বা কোনো পশু যদি কোনো মাংস বা হাড় জাতীয় কোনো কিছু খায়, সেক্ষেত্রে যে ধরনের আওয়াজ হয় ঠিক সে ধরনের আওয়াজ হচ্ছিল। আওয়াজটা শুনে নাজিমউদ্দিন সাহেব একটু কৌতূহলী হয়ে ওঠেন। তিনি প্রথমে মনে করেন হয়তো কোনো কুকুর বা বিড়াল কিছু খাচ্ছে। তিনি আরেকটু এগিয়ে যান। কিছুটা এগোবার পর তিনি দেখতে পান একেবারে শেষ প্রান্তে একটা ঘরের দরজা খোলা, এবং সেখান থেকে একটু আলো বেরিয়ে আসছে। তিনি ধরে নেন যে সেখানেই সিকিউরিটি গার্ডটা আছে। তিনি যতই সেই ঘরটার কাছাকাছি যাচ্ছিলেন, সেই খাওয়ার আওয়াজ বা সেই আওয়াজটা তার কানে খুব প্রকটভাবে আসছিল, এবং কেন জানি তিনি আওয়াজটা শুনে একটু শিউরে শিউরে উঠছিলেন। তিনি যখন শেষ পর্যন্ত সেই ঘরের দরজায় গিয়ে পৌঁছান এবং ভেতরে উকি দেন, তখন তিনি যে দৃশ্যটা দেখেন সেটা দেখার জন্য নাজিমউদ্দিন সাহেব প্রস্তুত ছিলেন না। কেউ প্রস্তুত থাকে না এই ধরনের ঘটনা দেখার জন্য। নাজিমউদ্দিন সাহেব অবাক হয়ে লক্ষ্য করেন সেই সিকিউরিটি গার্ডটি সেই ঘরের ভেতর বসে কিছু একটা খাচ্ছে। তিনি ভালো করে যখন লক্ষ্য করেন, তিনি দেখেন সেই সিকিউরিটি গার্ডটা তার দিকে পিঠ ফিরিয়ে একটা মৃতদেহের হাত কামড়ে কামড়ে খাচ্ছে, এবং যেভাবে খাচ্ছে এবং যেভাবে শব্দ করছে সেটা দেখে বা শুনে মনে হচ্ছে এটা কোনো মানুষ না। দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল, এতই নৃশংস ছিল, এতটাই অস্বাভাবিক ছিল যে নাজিমউদ্দিন সাহেব ভয়ে সেখানে আড়ষ্ট হয়ে যান। তিনি চিন্তা করছিলেন যে তিনি আস্তে ধীরে সেখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু অজান্তেই তার মুখ থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে আসে। সে চিৎকারে সেই সিকিউরিটি গার্ডটা মুখ তুলে তার দিকে তাকায়, এবং নাজিমউদ্দিন সাহেব দেখেন সেই সিকিউরিটি গার্ডের মুখে রক্ত লেগে আছে এবং ভেতরে লাল লাল মাংসর টুকরো দেখা যাচ্ছে, এবং সিকিউরিটি গার্ডের দুই পাশের দুটি দাঁত ধারালো হয়ে বের হয়ে এসেছে, যেমন কোনো হিংস্র জন্তুর দাঁত থাকে। এই দৃশ্য দেখার পর নাজিমউদ্দিন সাহেবের আর কিচ্ছু মনে নেই। তার যখন জ্ঞান ফেরে, তখন তিনি হাসপাতালের বেডে, তার পাশে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, সে হাসপাতালের ডাক্তাররা দাঁড়িয়ে আছে, এবং আরো অনেক লোক দাঁড়িয়ে আছে। তারা তাকে জিজ্ঞেস করে যে সে মর্গে কি করছিল, বা মর্গে সে কেন গিয়েছিল। তখন নাজিমউদ্দিন সাহেব একটু ধাতস্থ হয়ে তিনি সবাইকে পুরো ব্যাপারটা খুলে বলেন। এই কথা যখন হাসপাতালের প্রশাসন শুনে, তারাও আসে এবং তারাও নাজিমউদ্দিন সাহেবের কাছ থেকে পুরো ঘটনা শোনে। কিন্তু প্রশাসনের কথা অনুযায়ী নাজিমউদ্দিন সাহেব যেখানে গার্ডকে দেখেছিলেন সেখানে কোনো গার্ডের ডিউটি ছিল না। তাহলে নাজিমউদ্দিন সাহেব কাকে দেখলেন? এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মর্গের দরজা সবসময় বন্ধ থাকে, কিন্তু সবাই যখন সেখান থেকে নাজিমউদ্দিন সাহেবকে উদ্ধার করেছিল, সেই দরজা ছিল খোলা, এবং সেখানে একটা মৃতদেহ ছিল যেটা নিচে পড়েছিল, কিন্তু তার মৃতদেহের মধ্যে কোনো বিকৃতি দেখা যায়নি। হাসপাতালের লোকজন বা সেই ডাক্তাররা যারা ছিল, তারা নাজিমউদ্দিন সাহেবকে সান্ত্বনা দেন এই বলে যে হয়তো তিনি হ্যালুসিনেট করেছেন। কিন্তু নাজিমউদ্দিন সাহেব জানেন যে তিনি কি দেখেছেন। সেদিন রাতের বেলা নাজিমউদ্দিন সাহেব কোনো মতো ঘুমিয়ে যান। পরদিন সকালবেলা তার প্রচণ্ড জ্বর ওঠে এবং তিনি কথা বলতে পারছিলেন না। ডাক্তাররা তাকে এসে দেখে, তার ট্রিটমেন্ট করে, কিন্তু জ্বর কোনোভাবেই নামছিল না। এরপর সে হাসপাতালের একজন বৃদ্ধ নার্স ছিলেন। সেই নার্স নাজিমউদ্দিন সাহেবের স্ত্রীকে বলেন যে আমার মনে হয় এখানে অলৌকিক কিছু আছে, খারাপ কিছু নজর আপনার স্বামীর উপর পড়েছে।
তখন সেই নার্স এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর সে হাসপাতালেই চাকরি করত। সেই হুজুর যখন নাজিমউদ্দিন সাহেবকে কিছু সূরা পড়ে ঝাড়ফুঁক করে দেন, এরপর নাজিমউদ্দিন সাহেবের জ্বরটা কিছুটা কমে। কিন্তু জ্বরটা কমে কমে আবার বাড়ে, এভাবে বেশ কিছুদিন চলে, 3-4 দিন এভাবে চলে। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু করে। তিনি এখানে এসেছিলেন তার মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু তার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছিল এবং তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। একদিন রাতের বেলা হঠাৎ করেই নাজিমউদ্দিন সাহেব চিৎকার করে ওঠেন। সে চিৎকারে তার বেডের আশেপাশে যেসব রোগীরা ছিল তারাও জেগে ওঠে এবং নাজিমউদ্দিন সাহেবের যে স্ত্রী তিনিও হন্তদন্ত হয়ে ছুটে আসেন নাজিমউদ্দিনের কাছে। তিনি একটু ওয়াশরুমে গিয়েছিলেন। তিনি যখন এসে নাজিমউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তখন নাজিমউদ্দিন সাহেব বলেন যে তিনি স্বপ্নে দেখছেন যে ভয়ঙ্কর অবয়ব কিছু তার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে থেকে একজন তার শরীরের উপর উঠে তার গলা চেপে ধরে রেখেছে, তাকে মেরে ফেলতে চাচ্ছে। নাজিমউদ্দিন সাহেবের স্ত্রী তাকে বোঝান যে এটা খুব বাজে স্বপ্ন, তুমি সূরা পড়ো, আল্লাহ বিল্লাহ করো, সব ঠিক হয়ে যাবে। নাজিমউদ্দিন সাহেবের স্ত্রী নিজেও কিছু সূরা পড়ে তার স্বামীর গায়ে ফু দিয়ে দেন। নাজিমউদ্দিন সাহেব বিচলিত হয়ে যাচ্ছিলেন, কারণ তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। একটা ভয়ের দৃশ্য দেখে এভাবে তিনি অসুস্থ হয়ে পড়বেন, এটা আসলে তিনিও মানতে পারছিলেন না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। নাজিমউদ্দিন সাহেবের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না যে স্পেশালি কি কারণে তার শরীরে এই জ্বরটা আসে বা কি কারণে সে এতটা নিস্তেজ হয়ে যাচ্ছে। কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা তাদের কাছে ছিল না। এর 2 থেকে 3 দিন পর হঠাৎ করেই একদিন নাজিমউদ্দিন সাহেব রাতের বেলা বিকট চিৎকার দিয়ে ওঠেন, যে চিৎকারে আশেপাশের লোকজন ততদিন অভ্যস্ত হয়ে পড়েছিল যে এই ভদ্রলোক মাঝে মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে। কিন্তু সেদিন রাতের বেলা সে চিৎকার দেওয়ার পর নাজিমউদ্দিন সাহেব একেবারেই নিস্তেজ হয়ে পড়েন। সেখানে যে ডিউটি ডাক্তার ছিল সে আসে, নাজিমউদ্দিন সাহেবের স্ত্রী সেখানে ছিল। তারা যখন নাজিমউদ্দিন সাহেবকে ধাতস্থ করার চেষ্টা করছিল বা সুস্থ করার চেষ্টা করছিল বা জাগাবার চেষ্টা করছিল, কিন্তু নাজিমউদ্দিন সাহেব তার চোখ আর খোলেননি। অর্থাৎ সে চিৎকার দিয়েই তার মৃত্যু হয়। তিনি কি কারণে সেদিন চিৎকার দিয়েছিলেন বা তিনি আসলে সেদিন কি দেখেছিলেন সেটা আমরা কেউ জানি না। সেই ঘটনা নাজিমউদ্দিন সাহেব কাউকে বলে যেতে পারেননি। সেদিনই নাজিমউদ্দিন সাহেব মারা যান এবং হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপারটিকে খুবই রহস্যজনকভাবে আখ্যা দেয়, কারণ আসলে কোনো ধরনের মেডিকেল ইস্যু তার সাথে ছিল না, কিন্তু যে ঘটনা তার সাথে ঘটেছে সেটার কারণে হয়তো তিনি খুব বড় একটা মানসিক শক পেয়েছেন, সেই শক থেকেই হয়তো তার এই মৃত্যু। এটা ছিল সেই ডাক্তারদের ধারণা। কিন্তু আমরা কেউ জানি না যে আসলে সেই সিকিউরিটি গার্ডটা কে ছিল, কি ছিল, কি চাচ্ছিল। আল্লাহ পাকই সব থেকে ভালো জানেন। তার এই পৃথিবীতে আসলে কতই যে অবাক করা ঘটনা, অজানা ঘটনা আছে তা আসলে তিনি ছাড়া কেউ জানেন না। যারা আসলে এসব জিনিস বিশ্বাস করে না তারা হয়তো এসব জিনিসের সম্মুখীন কোনোদিন হয়নি। আর মানুষের এটাই স্বভাব যে সে যতক্ষণ না পর্যন্ত তার চোখের সামনে একটা ঘটনা দেখছে সে সরাসরি ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। এটা মানুষের স্বভাব। যাই হোক, নাজিমউদ্দিন সাহেবের সাথে এই ঘটনাই ছিল আসিফ মোল্লা ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আসিফ মোল্লা ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আসিফ মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা আসিফ মোল্লা ভাইয়ের কাছ থেকে সামনে আরও ভালো ভালো ঘটনা, ঠিক এরকমেরই খুব সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা আশা করছি। এখন আমরা সরাসরি চলে যাব শামীম মিয়া ভাইয়ের কাছে। শামীম মিয়া ভাই আজকে আমাদের 50তম এপিসোড উপলক্ষে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ঘটনা নিয়ে এসেছেন। আশা করি শামীম মিয়া ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। চলে যাচ্ছি শামীম মিয়া ভাইয়ের কাছে। নতুন এপিসোডে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে হেলাল।
হেলাল ভাই তার একটি ঘটনা শেয়ার করেছেন। ঘটনাটি অনেক বছর আগে তার সঙ্গে ঘটে যায়। তখন বাংলাদেশে জলজ মানে নৌপথে যাতায়াতের ব্যবস্থা এতটা উন্নত ছিল না এখন যতটা উন্নত। তো তখন একবার হেলাল ভাই তার পরিবারের সাথে হেলাল ভাই কিছুটা অসুস্থ ছিল। তাকে চিকিৎসা করানোর জন্য তার পরিবারের কয়েকজন লোক তার সঙ্গে আসে, 3-4 জন লোক আসে। হেলাল ভাই, হেলাল ভাইয়ের বাবা, হেলাল ভাইয়ের বড় ভাই এবং হেলাল ভাইয়ের এক চাচা, তারা হেলাল ভাইয়ের সঙ্গে আসছিল জলজ পথে। তাদের যাত্রা শুরু হয় সেখানকার সময় বিকেল 4টার দিকে, যা কিনা পরবর্তী দিন তার পরের দিন সকাল 9টার দিকে ঢাকায় এসে পৌঁছার কথা। এমন একটি লঞ্চে তারা যাত্রা শুরু করে তাদের যাত্রাস্থল থেকে। তো তারা যখন যাত্রা শুরু করে তখন শীতের সময় ছিল, মেঘলা না, তো কুয়াশা ছিল, চারদিকে কুয়াশা ছিল। সেই কুয়াশার মধ্যে তারা ধীরে ধীরে তাদের লঞ্চটা ছেড়ে দেয় সেই ঘাট থেকে। লঞ্চ ছেড়ে দিলে তারা বেশ কিছুক্ষণ চলে আসে, লঞ্চটা পানিতে ভেসে চলে আসে। তো তারা তখন তাদের যেখানে ঘুমাবে ওইখানে না গিয়ে তারা কিছুটা বারান্দায় হাঁটাহাঁটি করে যে লঞ্চে আসতেছিল সেই লঞ্চটা খুব বেশি বড় না, আবার খুব একটা ছোটও ছিল না। তো তারা ছাদ বেয়ে একটু উপরে ওঠে, হেলাল ভাই এবং হেলাল ভাইয়ের ভাই। তারা সেই লঞ্চের ছাদে উঠলে তারা যেখান থেকে ছেড়েছিল ওখানটা একটু কুয়াশা ছিল এবং ছেড়ে আসার কিছুক্ষণ পর কুয়াশাটা কেটে যায়। কুয়াশা কেটে গেলে তারা দেখতে পারে যে তাদের উল্টো দিকে একটা বিশাল বড় সূর্য অস্ত যাচ্ছে, এরকম তারা দেখতে পাচ্ছে। তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হলে তারা আবার লঞ্চের নিচে নেমে আসলে তারা বিভিন্ন রকম গল্প করতে থাকে, খাবার খায়। খাবার খেয়ে তারা প্রস্তুতি নিতে থাকে যে কখন তারা ঘুমাবে। তো ঘুমের একটা পর্যায়ে তারা ঠিক করে যে মানে একটা কেবিন নেয়। কেবিনে হচ্ছে যে 2 জন উপরে ঘুমাবে আর 2 জন হচ্ছে নিচে ঘুমাবে। তো তখন হেলাল ভাইকে উপরে ঘুমাইতে দেওয়ার কথা বলে এবং তারা অন্য 2 জন নিচে ঘুমাইতে চায়। তো এমন সময় লঞ্চ যাচ্ছে, ঢেউ হচ্ছে ঢেউর তালে তালে লঞ্চ এগিয়ে যাচ্ছে। তখন যেতে যেতে অনেক রাত হয়ে যায়, কিছুটা কুয়াশা পড়ায় লঞ্চটা আরও গতি কমে যায়। তো গতি কমে গেলে সবাই তখন আস্তে ধীরে সবাই ঘুমায় গেলে হঠাৎ করে এই হেলাল ভাইয়ের ঘুম ভেঙে যায়। হেলাল ভাই যাচ্ছে যে ঘুম ভেঙে গেলে ওনারা ঘুম আসছিল না। উনি ও পিঠ করে অনেকক্ষণ চেষ্টা করে, তারপর ঘুম আসছিল না। হেলাল ভাই চিন্তা করে উঠে উনি একটু হাঁটাহাঁটি করবে বা ওখানে যদি ক্যান্টিন থাকে ওখানে গিয়ে চা খাবে, এই চিন্তা করে। আর তাদের ওয়াশরুমটা ছিল লঞ্চের একদম শেষাংশে, যেখানে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনের শেষে হচ্ছে তাদের ওয়াশরুমটা। তো হেলাল ভাই উঠে বলে যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে যদি চা বা নাস্তা কিছু পায় ওগুলো খেয়ে আবার চলে আসবে রুমে। তো হেলাল ভাই উঠে আস্তে আস্তে খাট থেকে নেমে রুম থেকে বের হয়ে লঞ্চের রেলিংয়ে যায়। তো উনি দেখে যে মোটামুটি লঞ্চের সবাই ঘুমিয়ে আছে এবং শেষের দিকে যে ওয়াশরুমটা, তার আগে হচ্ছে একটা রুম মানে কেবিন, এবং সেই কেবিনটা পার হয়ে তাকে ওয়াশরুমে যাইতে হবে। তাদের কেবিনটা ছিল 2 তলায়। তো রেলিং ধরে কিছুক্ষণ হেলাল ভাই দাঁড়িয়ে থাকে। তখন শীত এত বেশি ছিল না, একদম কমও না। তো সেই ঠান্ডা বাতাসে হেলাল ভাইয়ের ভালোই লাগতেছিল। উনি কিছুক্ষণ রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। তার কাছে মনে হচ্ছিল যে এমন একটা সুন্দর পরিবেশ উনি অনেক দিন দেখে না। তো কি মনে করে উনি পেছনে তাকাইলে দেখে যে পেছনের যে কেবিনটা ছিল সেই কেবিনের পাশে একজন মহিলা দাঁড়ানো। তো হেলাল ভাই ভাবে হয়তো যে তার পরিবারের সঙ্গে আসছে বা মহিলারা হয়তো ঘুম পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে। তো হেলাল ভাই একবার ভাবে যে যাবে গিয়ে কথা বলবে, তখন বলে যে না ঠিক আছে কিছুক্ষণ দেখি না, মহিলার সঙ্গে রাতে কথা বললে কে না কি মনে করে। তো উনি এটা ভেবে আবার রেলিং দিয়ে লঞ্চের সামনের দিকে তাকায়, দেখে যে সামনে এখনও বেশ ঘন কুয়াশা এবং
এর মাঝেই উনি শোনে তার কানে মনে হচ্ছিল পাশেই অন্য আর একটা লঞ্চ যাচ্ছে। তবে স্বাভাবিক ইঞ্জিনের যে শব্দ হয়, তার বাম পাশে যে আরেকটা লঞ্চের একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, সেটা একটা বিশাল কালো লঞ্চ। সেই লঞ্চটা ছিল তাদের চাইতে বিশাল বড়, কিন্তু সেই লঞ্চের ইঞ্জিনের কোনো শব্দ ছিল না। এখন তাদের লঞ্চটা তেমন উন্নত না হলেও আধুনিকতার বোঝা যাচ্ছিল যে তাদের আরেকটা যে লঞ্চ দেখা যাচ্ছে ওর চাইতে বেশ উন্নত। ওনাদের ফ্লাড লাইট ছিল, কিন্তু সেই লঞ্চে কোনো ফ্লাড লাইট ছিল না, এবং প্রত্যেকটা রুমে রুমে লাইট। ওই লঞ্চটায় প্রত্যেকটা রুমে রুমে লাইট ছিল না। উনি দেখে যে তাদেরই মতো সেই লঞ্চেও কেউ দাঁড়িয়ে আছে। একটা পাশে হেলাল ভাই যে পাশে দাঁড়িয়ে আছে, ঠিক সোজাসুজি তার সামনাসামনি এরকম আরেকজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে, কিন্তু হেলাল ভাই সেই চেহারাটা বুঝতে পারে না। এবং হেলাল ভাই থেকে পেছনের দিকে, লঞ্চের পেছনের দিকে যে মহিলা, ঠিক অপোজিট সাইডের যে লঞ্চটা, সেখানেও একটা মহিলা দাঁড়িয়ে আছে। হেলাল ভাই ভাবে যে এই লঞ্চটা হয়তো তাদের সঙ্গেই ছেড়ে আসছে সেই ঘাট থেকে। পরক্ষণেই মনে পড়ে যে তাদের আজকে সেই ঘাট থেকে ওনাদের লঞ্চটাই ছিল সর্বশেষ ট্রিপ, এরপর আর কোনো লঞ্চ ছিল না। আর এই লাইনে এমন পুরনো কালো আবছায়া লঞ্চ তিনি কখনো আগে দেখে নাই। তো এটা ভেবে উনি কি করবে বুঝতে পারে না। তো উনি ঘাড় ঘুরিয়ে ওনার পেছন দিকে, লঞ্চের পেছন দিকে যে মহিলাটা থাকে তার দিকে তাকায়। সেই মহিলাটাও হেলাল ভাইয়ের দিকে তাকায়। তো তাকাইলে হেলাল ভাই একটু কনফিউশন পড়ে যায় যে এই লঞ্চের শব্দ হচ্ছে না কেন, বা এত মানুষ, এত বড় লঞ্চে মাত্র 2 জন মানুষ, অন্য কাউকে দেখা যাচ্ছে না কেন, লঞ্চের কি কারেন্টের সংযোগ নাই? তো এটা ভেবে উনি আস্তে আস্তে হেঁটে পেছনে যায়। পেছনে গেলে সেই মহিলাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা ওইখানে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন, আপনি কি ওই লঞ্চটা দেখতে পাচ্ছেন? তো মহিলা মাথা নাড়ায় যে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে যে ওইটার শব্দ নেই কেন? কয় ওইটা যে শব্দ শুনতে পাচ্ছি না, আমিও তো বুঝতেছি না ওইটার শব্দ নেই কেন। বলতে বলতে খুব কাছে, অপোজিট সাইডে যে লঞ্চটা ছিল, ওই লঞ্চটা খুব কাছে চলে আসে, একই দিকে যাচ্ছিল, খুব কাছে চলে আসে। কাছে চলে আসলে হেলাল ভাই এবং সেই আপু যেমন কাছে কথা বলতেছে, কাছাকাছি দাঁড়িয়ে, অপর পাশে লঞ্চের সেম সেই 2টা অবয়ব কাছাকাছি চলে আসে। তারাও কিছু একটা বলতে থাকে হেলাল ভাই এবং আপুর দিকে তাকিয়ে। হঠাৎ করে অপোজিট সাইডের যে মেয়েটি থাকে, সে হাত ইশারা করে এই পাশের হেলাল ভাইয়ের সঙ্গে যে মেয়েটি থাকে তাকে বলে চলে আয়। হেলাল ভাই তাকিয়ে থাকে, কিছু বুঝতে পারে না। এবং অপোজিট সাইডে যে পুরুষটা ছিল, সে হাত ইশারা করে হেলাল ভাইকে বলে সেই লঞ্চে যাওয়ার জন্য, মুখে কোনো কথা বলে না। তখন এই পাশে যে মহিলাটি থাকে, হেলাল ভাইয়ের পাশে যে মহিলাটি থাকে, উনি বলে যাবেন? তখন হেলাল ভাই বলে যে না, কেন যাব, আমি তো যাব ঢাকায়, আমি তো ওই লঞ্চ কাউরে চিনি না, ওই লঞ্চে কাউরেই চিনি না, আমি কেন যাব? তখন বলে যে ওইটা তো আমার বোন। এটা শুনে হেলাল ভাই জিজ্ঞেস করে যে আপনার বোন ওই লঞ্চে কি করে, আপনারা তো একই লঞ্চে যাইতে পারতেন। কয় না, এটা ওই লঞ্চেই যাবে, অনেক বড় একটা লঞ্চ আর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছে, তো তাই ওর ওই লঞ্চে যাচ্ছে, আমি এই লঞ্চে যাচ্ছি। আর যেহেতু একসঙ্গে টাইমিং হয়ে গেছে এবং পাশাপাশি আছে, আমি এখন ওই লঞ্চটায় যাব, আপনি যাবেন? হেলাল ভাই বলে আরে না, আপনি পাগল নাকি? হেলাল ভাই একটু দূরে সরে যায়, কিন্তু যে অপোজিট সাইডে যে লঞ্চের দিকে আরেকটা মহিলা ছিল, এই মহিলার ডাক উনি প্রত্যাখ্যান করতে পারে না। ওই লঞ্চটা ধীরে 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 এই লঞ্চের কাছে চলে আসে। মনে হচ্ছিল ওই লঞ্চের একটা অংশ এই লঞ্চের সঙ্গে লেগে গেছে। এই আপুটা করে কি, আস্তে করে লঞ্চের রেলিংয়ের কাছে যায়, একটা অংশ ফাঁকা থাকে, সেই ফাঁকা অংশ দিয়ে টুপ করে লাফ দিয়ে পাশের লঞ্চে চলে যায়। এটা দেখে হেলাল ভাই খুবই অবাক হয় যে একটা মহিলা মানুষের এমন সাহস, এত রাত ওইখানে যাচ্ছে। সবাই তখন অপোজিট সাইডে উনি দেখে যে এই আপু, আগের মহিলা এবং পুরুষের অবয়বে যে লোকটা ছিল, খুব
মানে মিনতি করে বলতেছে যে আপনি আসেন, দেখে যান, এখানে অনেক সুন্দর। তখন বলতেছে না যাব না, আমি এই লঞ্চ থেকে ওই লঞ্চে কেন যাব? হেলাল ভাই বলে কই আরে এই লঞ্চটা অনেকক্ষণ এইভাবে যাবে, মাত্র তো শুরু, একদম সারা রাত যাবে, পরের দিন সকালে গিয়ে আপনাকে ঢাকায় পৌঁছায় দিবে, কিন্তু সারা রাত এইভাবেই যাবে, আপনি যখন ইচ্ছে এই লঞ্চে আসতে পারবেন, আবার যখন ইচ্ছে মানে আপনাদের লঞ্চে যাইতে পারবেন। মানে অনেকক্ষণ কথা বলে হেলাল ভাই রাজি হয় না। একটা সময় এই পাশে যে মহিলাটি ছিল উনি হেলাল ভাইয়ের দিকে তাকিয়ে বলে আসেন ঘুরে যান। এরপর হেলাল ভাই কেন জানি তার ডাকটা ফিরিয়ে দিতে পারে নাই, উনিও ঠিক একইভাবে অপর লঞ্চে চলে যায়। তো অপর লঞ্চে যাওয়ার পরে একটা অন্যরকম ঘটনা তার সঙ্গে ঘটে। উনি দেখে এখন উনি যে লঞ্চে আছে এই লঞ্চটা খুব মানুষে ভরপুর, খুব আলোকিত একটা লঞ্চ, খুব দ্রুত যাচ্ছে, এবং এতক্ষণ উনি যে লঞ্চে ছিল এই লঞ্চটা পুরাতন একটা লঞ্চ, একদম অন্ধকারে আবছায়া একটা লঞ্চ, কোনো বাতি কিছু নাই, কিন্তু অপোজিট সাইডে দুইটা অবয়ব, একটা পুরুষ অবয়ব একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। হেলাল ভাইয়ের মাথা কোনোভাবেই কাজ করে না, উনি কি করবে বুঝতে পারে না। চিন্তা করতে করতে উনি এখন যে লঞ্চে আছে হঠাৎ করে বাম দিকে টার্ন করে আর ওনার যে আগের লঞ্চটা ছিল ওইটা থেকে অনেকটা দূর চলে যায়। হেলাল ভাই চিৎকার দিয়ে ওঠে যে এটা কি করছেন, আমাকে আমার লঞ্চে ফিরাই দিয়ে আসেন, আপনারা বললেন একসঙ্গে যাবেন, আমার যখন ইচ্ছা আমি যাইতে পারবো। তখন সেই মহিলা বলে হ্যাঁ অবশ্যই যাইতে পারবেন, আমরা তো কিছুক্ষণ পর আবার একসঙ্গে যাব, আপনি ভয় পায়েন না, আপনি আসছেন তো আপনাকে একটু নদীটা ঘুরে দেখাই। তখন হেলাল ভাই বলে যে ঘুরে দেখাই তো হবে না, আমি চিনি, আমি এখান থেকে আগে অনেক গেছি, আর আমি গ্রামের মানুষ, ছোটোবেলা থেকে নদীর পাশেই বড় হয়েছে, আমাকে নদী দেখাইতে হবে না, আমাকে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে দিয়ে আসবো। হঠাৎ করে সেখানে দেখা যায় অনেক মানুষ চলে আসে, তো কি গুনগুন করে কথা বলে, কেউ গান গাইছে, মনে হচ্ছে কোনো একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে হেলাল ভাইরা যাচ্ছে। তো হেলাল ভাই তাকায় আছে তার লঞ্চে, তার সেই আগের লঞ্চটা অন্ধকারে যেতে একটা সময় একদম কুয়াশার ভিতর ঢুকে যায়, হেলাল ভাই আর দেখতে পারে না। তখন শুরু হয় গুনগুন এইরকম শব্দে, পেছন থেকে একটা গানের, মনে হচ্ছিল কেউ কোনো গান করতেছে। তখন হেলাল ভাই সেই মহিলাকে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ? এটা মাতম। মাতম দুঃখ প্রকাশ করতেছে, কিন্তু এটা তো হেলাল ভাই বলে এটা তো গানের শব্দ হয়। গানের শব্দ না, চলেন আপনাকে দেখাই নিয়ে আসি। তো হেলাল ভাইকে নিয়ে লঞ্চের এক পাশ থেকে শুরু করে হেঁটে হেঁটে লঞ্চের ভেতরটায় যায়। ওখানে এই আগের লঞ্চে যে কেবিন ছিল, রুম এক একটা, মানে এক একটা কেবিন এক একটা রুম, এখানে এক একটা কেবিন এক একজন মানুষ থাকতো। তো এটার ভেতরে হচ্ছে একদম পুরা বিশাল একটা হল রুমের মতো, কোনো কেবিন নাই। তো উনি ভেতরে গিয়ে দেখে, হেলাল ভাই ভেতরে গিয়ে দেখে যে পুরা হল রুম ভর্তি মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা লাশ শোয়ানো, কাফন পরানো একটা লাশ, কিন্তু লাশটা সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মতো লম্বা, এবং সেই লাশ ঘিরেই কেউ মানে কান্না করতেছে বিলাপ করে, শুধু একা না, সবাই মিলে জোটভাবে কান্না করতেছে, গুনগুন শব্দ হচ্ছে, যা কিনা হেলাল ভাই ভাবছিল কেউ গান করতেছে। হেলাল ভাই জিজ্ঞেস করে ও কিভাবে মারা গেছে? তখন একটা শব্দ আসে যে গতকালকে মারা গেছে। গতকালকে কি মারা গেছে? আজকে ঢাকায় নিয়ে যাচ্ছেন যে? আমরা তো ঢাকায় নিতেছি না। কোথায় নিচ্ছেন? একটা নাম বলে যে ওইখানে নিচ্ছি। বলে ওইখানে তো মোহনা। আমরা মোহনাতেই যাব। তাহলে মোহনায় কেন যাবেন? ওনাকে তাহলে মাঠে মোহনায়, ওইখানে আপনাদের বাড়ি যদি ওইদিকে হয় তাহলে মোহনায় কেন কবর দিবেন? আমরা তো কবর দিব না। কবর না দিলে এটা কি, কোথায় নিয়ে যাইতেছেন? ওটাকে আমরা পানিতে ভাসাই দেব। মানে এই কথার সঙ্গে হেলাল ভাই কোনো কথা মিল পায় না, খুঁজে পায় না সাধারণ কথার সঙ্গে। তখন বলে যে লাস্টের মুখটা দেখাবেন? বলে
মুখ দেখলে তুমি তো চিনবা না। কয় তারপর আমি একটু দেখি। ওরা করে কি, সেই কাফনে মোড়ানো লাশের মাথার অংশটা খুলে ফেললে দেখে যে একটা জল ভাব থাকে। মনে হচ্ছিল সেখান থেকে আলোকিত কিছু বের হচ্ছে। হঠাৎ করে আলোটা নিভে যায় এবং দেখতে পায় একটা অল্প বয়স্ক একটা ছেলের ডেড বডি এবং মুখটা থেতলানো। মনে হচ্ছিল কেউ যেন মেরে মুখটা থেতলে দিয়েছে। হেলাল ভাই নিজে একটু কিছুটা ডুকরে উঠে, মানে ইস শব্দ করে আফসোস করে যে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট? একজন বলে ওকে মারছে। হেলাল ভাই বলে এমনভাবে কেউ মারে? এবার সবাই যেন হেলাল ভাইয়ের দিকে ঘুরে তাকায়। প্রত্যেকটা লোকের চেহারায় রাগ, চোখ যেন জল করে বের হয়ে আসতেছে। হঠাৎ করে পরিবেশ চেঞ্জ হয়ে যায়। যে লোকটা এতক্ষণ তার সঙ্গে একদম ঠান্ডা মাথায় এবং ঠান্ডা কণ্ঠে কথা বলতেছিল, সে চিৎকার দিয়ে উঠে বলে, তুই এখন আফসোস করস? এটা কেমনে? ও হচ্ছে আমার ছেলে, আমার ছোট ছেলে। কেমনে মারা গেছে তুই জানোস? হেলাল ভাই একটু আতঙ্কিত হয়ে যায় এই কথা শুনে। তখন একটা লোক বলে, এটা আমার ছোট ছেলে ছিল, এই ছোট ছেলেরা মারছে তোর বাবা। হেলাল ভাই বলে যে আমার বাবা কেন মারবে? আমার বাবা তো ভালো মানুষ, কেন মারবে? তখন একটা অবয়ব বলে, আমরা ছোট ছেলে খেলা করতে গেছিল, তোর বাবাকে দেখে ভয় পাইছে, ভয় পেয়ে সাপের রূপ নিছিল, আর তোর বাবা এই সাপের মাথাটায় মারতে মারতে মেরে ফেলছে। হঠাৎ করে হেলাল ভাই একটু সম্বিত ফিরে পায়। কয় মেরে ফেলছে মানে? মানুষ হইলে বা সাপ হয় কিভাবে? তখন হেলাল জিজ্ঞেস করে, আপনারা কি মানুষ না অন্য কিছু? বলে আমরা জিন। এটা শুনে হেলাল ভাই ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায়। হঠাৎ করে সেই লঞ্চে কাঁপুনি ওঠে, প্রচণ্ড ঢেউ। সেই ঢেউয়ে কাঁপতে কাঁপতে হেলাল ভাই দেখে যে সবাই ক্রোধ নিয়ে তার দিকে আসতেছে, বলতেছে, আমরা জানের বদলে জান নেব। তোর বাবা আমার ছেলেকে মারছে, তোর বাবার ছেলেকে আজকে মারব। হঠাৎ করে দেখে একজন নূপুর পরা কেউ হেঁটে আসতেছে। হেঁটে আসলে সেই শব্দে সবাই চুপ হয়ে যায়। উনি দেখে যে নূপুরের শব্দ আসতেছে, ভালো করে খেয়াল করে দেখে এটা নূপুর না, একজন বয়স্ক নারী। তার হাতে লোহার একটা কিছু, যা ঝুনঝুন করে শব্দ হচ্ছিল, নূপুরের মতো মনে হচ্ছিল। সেই মহিলা মাথার ইশারা দিয়ে মানা করলে যে কয়েকজন লোক বা অবয়ব হেলাল ভাইয়ের দিকে আসতেছিল ওরা থেমে যায়। থেমে গিয়ে আবার একটু পেছন নিয়ে ওরা অবস্থান নেয়। সেই মহিলা বলে, যা করবা বুঝে শুনে করো, আজকে কিছু করা দরকার নাই। মহিলাটা অপর দিকে হেঁটে যায়, হেঁটে আবারও কোনো একটা রুমে চলে যায় এবং সেই নূপুরের শব্দটাও থেমে যায়। হঠাৎ করে লঞ্চটা জোরে একটা ঝাঁকি খায়। ঝাঁকি খেলে প্রচণ্ড কান্না হাজারি বাইরে থেকে হইতে থাকে। সবাই বলে যে চলে আসছে। ওরা সেই শোয়ানো লাশটা কাঁধে নেয়, লাশের খাটিয়াটা কাঁধে নিয়ে ওরা হেঁটে হেঁটে লঞ্চ থেকে নামতে থাকে। একজন বলে হেলাল ভাইকে, চলেন। হেলাল ভাই তাদের সঙ্গে যাইতে থাকে। যেতে আস্তে করে লঞ্চের যখন লঞ্চ থেকে নামবে, উনি দেখে যে এখন আর রাত নাই, দিন হয়ে গেছে এবং তারা যেখানে নামছে ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আহাজারি করতেছে। লাশের খাটিয়াটার সঙ্গে নামানোর সাথে সাথে একজনের কাঁধ থেকে আরেকজন সেই লাশটাকে টেনে নিয়ে যাচ্ছে। এক একজন বুকের চাপড় দিয়ে আহাজারি করতেছে। পেছন থেকে একটা অবয়ব বলে, আপনি চলেন, দাফন হবে, আপনি দাফন দেখবেন। এটা বলে হেলাল ভাই
সামনের দিকে যাইতে থাকে আর পেছনে উনি। হেলাল ভাই যাবে না, হেলাল ভাইকে ধাক্কা দিয়ে 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 সেই লাশের পেছন পেছন যাইতে থাকে। অনেকক্ষণ যায়, হেলাল ভাই দেখে চারপাশটা ফুলের বাগান। কোনো একটা ফুলের অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। সেই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে সূর্য, দিনের আলো জ্বলজ্বল করছে। এই সূর্যের আলোটা তার তাপ লাগতেছে না, চাঁদের আলো যেমন মোলায়েম, এরকম মোলায়েম লাগতেছে। বাতাস, সেই বাতাসে কোনো গন্ধ ভেসে আসে, সুন্দর কোনো গন্ধ। কতক্ষণ হাঁটে তারা জানে না, হেলাল ভাই বুঝে না কতক্ষণ হাঁটে। একটা সময় গিয়ে উনি দেখে যে একটা বিশাল বড় বাগান, সেই বাগানে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা আজান হয়। আজান হলে সবাই লাইন বেঁধে দাঁড়ায়, নামাজ পড়ে। নামাজ শেষে বলে যে দাফন হবে। দাফন হয়। দাফন হলে তারা হেঁটে হেঁটে আরও কিছুটা দূর যায়। ওখানে গিয়ে দেখে একটা লম্বা কবর খোঁড়া, 6-7 ফিট একটা কবর খোঁড়া। সেখানে লাশটাকে নিয়ে যায়, লাশটাকে নামাবে। নামাইলে এখন ওরা যায়, লাশটাকে দুই পাশে ওরা 3-4 জন ধরে, 3-4 জন ধরে লাশটাকে যখন কবরে নামাবে, তখন হেলাল ভাইকে বলে যে আপনি লাশের মাঝখানটা ধরেন। লাশের মাঝখানটা ধরতে বলে যে আপনি মাটিতে নামেন, কবরে নামেন। উনি কবরে নামে, কারো কথা অগ্রাহ্য করতে পারছিল না, কবরে নামে। কবরে নামলে সেই লাশটাকে 2-3 জন দুই পাশ থেকে ধরে, মাঝখানে হচ্ছে হেলাল ভাই। হঠাৎ করে হেলাল ভাইয়ের কাছে যেন সব ভর চলে আসে। হেলাল ভাই পুরো লাশে ভরটা না নিতে পেরে সে কবরে বসে পড়ে। কবরে বসে পড়লে তাদের কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী তারা মাটি দেয়া শুরু করে। হেলাল ভাই উঠতে পারে না, হেলাল ভাই তখনও কবরে। তারা সেই লাশটাকে মাটি চাপা দিতে থাকে। হেলাল ভাই প্রথমে হাঁটু পর্যন্ত মাটি হয়, তারপরে কোমর পর্যন্ত। এইভাবে করতে করতে উনি বসে পড়ছিল, তো ধীরে ধীরে গলা পর্যন্ত সে মাটি চাপা পড়ে যায়। মাটি চাপা পড়ে গেলে আবারও একটা শব্দ আসতে থাকে দূর থেকে, কোনো লোহার ঝুনঝুন ঝুনঝুন এরকম শব্দ আসতে থাকে। আর এই পাশ থেকে কয়েকজন লোক একসঙ্গে চিৎকার করে বলতে থাকে, একদম মাথা পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও, মাথা পর্যন্ত মাটি দিয়ে চাপা দাও, জিন্দা কবর দাও এইটাকে। ওরা মাটি দেওয়া শুরু করে। মাটি দিতে দিতে প্রায় মাথা পর্যন্ত মাটি চলে আসে, শুধু নাকটা বাদ থাকে। তখন দূর থেকে একটা মহিলা কণ্ঠ আসে যে মাফ করে দাও, এটা তো মানুষের বাচ্চা, এটা তো মানুষ। হঠাৎ করে পুরা অন্ধকার হয়ে যায় এলাকা। চারপাশ থেকে অনেক জোরে জোরে কান্না হইতে থাকে, কান্নাগুলো দূরে যেন কোথাও মিশে যায়। জ্ঞান ফেরে পরের দিন সকালে। উনি দেখে সে কোনো একটা গ্রামে একদম অজানা একটা জায়গায় কোনো একটা জঙ্গলে মাটির মধ্যে পড়ে আছে, এবং সেই এলাকার কিছু লোক তাকে উঠায়, জ্ঞান ফেরাইলে বলে যে কি হয়েছিল। উনি কিছুক্ষণ, প্রায় 2-3 ঘন্টার মতো কোনো কিছু মনে করতে পারে না, কোনো কিছু বুঝে উঠতে পারে না, কথাও বলতে পারে না। তো এভাবে 2-3-4-5 ঘন্টা যায়। একদিন পর উনি কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উনি প্রথমে ওনার গ্রামের নাম বলে, ওনার বাবার নাম বলে, পরে বলে আমি যাচ্ছিলাম ঢাকায়, হঠাৎ করে আমি এখানে কেন। এরপর তারপরের দিন গিয়ে কয়েকজন মিলে এই হেলাল ভাইকে তাদের বাড়িতে দিয়ে আসে। হেলাল ভাইয়ের বাড়িতে দিয়ে আসলে হেলাল ভাইয়ের অন্যান্য আত্মীয়রা বলে যে ওনারাও ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। ওনারা বলে যে রাতে ঘুমাইছে, ঘুমানোর পর হঠাৎ করে হেলালকে খুঁজে পায় না। তারা অনেক খোঁজাখুঁজি করে, পুরো লঞ্চে খোঁজাখুঁজি করে, তারা ঢাকায় যায়, থানায় জানায়, পুলিশ জানায়। তো মাঝখানে তো 2 দিন চলে যায়, আর 2-3 দিন পর আজকে এখন আবার গ্রামে। তখন হেলালকে জিজ্ঞেস করে যে তুই কোথায় ছিলি।
মানে এমন একটা জায়গা ছিল, সেটা ঢাকা এবং তাদের গ্রামের মধ্যবর্তী কোনো একটা জায়গায়, যেখানে হেলাল ভাই কখনো যায় নাই। হেলাল ভাই কাউকে কিছু বলে না, কেন কোথায় কিভাবে গেছে বলতে পারে না, সে শুধু তাকিয়ে থাকে। তারপর মানে আগে থেকে হেলাল ভাই অসুস্থ ছিল, তারপর হেলাল ভাইয়ের চিকিৎসা হতে থাকে, ট্রিটমেন্ট হয়, আস্তে আস্তে সুস্থ হয়, এই আর কি। তো হেলাল ভাই তার এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই অভিজ্ঞতার জন্য হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনি যদি আপনার জানা ঘটনা স্টোরি টেলিং বাই শাওন এই চ্যানেলের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন storytellingbyShaon@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শামীম মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। সামনে মহিবুল্লাহ হুজুরের ঘটনা আসছে, ইতফাক আসছে, এবং শামীম মিয়া ভাই নিয়ে আসছেন বেশ কিছু ক্যারেক্টার। এই ঈদটা আমাদের লিসেনারদের জন্য খুব স্পেশাল হবে এবং আমরা খুব স্পেশালভাবেই আমাদের এই এপিসোডগুলো করবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই ছিল আমাদের এপিসোড। আমাদের এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাদের জানাবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের ঘটনা পছন্দ করে থাকেন আপনারা বা শুনতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের একটা সাবস্ক্রিপশন বাড়িয়ে দেবেন, বেল বাটনে ক্লিক করবেন, একটা লাইক দেবেন, শেয়ার দেবেন। এত কিছু যদি না করতে পারেন, শুধুমাত্র আমাদেরকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা দেখতে পাই যে অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের চ্যানেলের প্রচলিত ঘটনা আপনাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আমাদেরকে ইগনোর করবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। ঈদের এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।